নমস্কার, আমি জয়ন্ত দত্ত, স্বপ্নের করিডোরে পত্রিকার সম্পাদক। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আমরা আবার এসে গেছি এবং আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন বিশিষ্ট কবি এবং সম্পাদক সত্যি নয়ন রায় মহাশয়। আপনাদের সঙ্গে একটু আলাপ করে দিই। নয়নদা, আপনাকে স্বাগত আমাদের সাহিত্য আড্ডায়। তো নয়নদা, প্রথমে তোমার শৈশবের কথা কিছু শুনবো। ছেলেবেলা তোমার কি দুর্গাপুরেই জন্ম না বাঁকুড়া? না, আমি তো বাঁকুড়ার ছেলে, আদ্যপান্ত এখনো বাঁকুড়ারই মনে করি। হ্যাঁ, আমি কর্মসূত্রে দুর্গাপুরে থাকি, এখন আপাতত আমার ঠিকানা দুর্গাপুর। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার বাঁকুড়া শৈশব বলতে আমার গঙ্গাজলঘাটি ব্লকের নিত্যানন্দপুরে আমার বাড়ি, এবং সেখানেই আমার মানে জন্ম হচ্ছে, সেখানেই মানে বড়জোড়া হাসপাতালে জন্ম, তারপর নিত্যানন্দপুরে ওখানেই থাকা। আচ্ছা, তারপরে আস্তে 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 শহর কেন্দ্রিক যে ব্যাপার স্যাপারগুলো প্রয়োজনের জন্য তাগিদে আসা, সেই জন্যই শহরে আসা। আর শৈশবের লেখালেখির বা শৈশবটা, তুমি শৈশব সম্পর্কে কি জানতে চাই? না মানে লেখালেখিতে কিভাবে স্কুল কলেজ বা শৈশবে বলতে আমাদের গ্রামে নিত্যানন্দপুর হাই স্কুলে অঙ্কুর বলে একটি ম্যাগাজিন হচ্ছে, সেটা তখন আমি ক্লাস 6-এ পড়ি। তো আমাদের গ্রামে অম্বিকাপদ বন্দ্যোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি অনেককে কবিতা টবিতা লিখেছেন। সেই বয়সে তো সবাই কবিতা লিখতে পারে না। তো আমি ওনার কাছে গিয়ে আবদার করলাম যে দেখুন, এই অঙ্কুর ম্যাগাজিনে আমার একটা লেখা ছাপা হবে, আমার নামে একটা লেখা ছাপা হবে, আপনি আমাকে একটা কবিতা লিখে দিন। তখন উনি বললেন যে আমি একটু পড়াশোনায় ভালো ছিলাম আর কি, মানে ভালোই ছিলাম আর কি। তো আমার বললো তুমি এত ভালো ছেলে, এবং ওনাদের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল, মানে আমার দাদার বন্ধু ছিলেন ওনার ছেলে। হ্যাঁ, তো সেই প্রেক্ষিতে আমাকে খুব স্নেহ করতেন। তো বললো যে তুমি কবিতা নিজেই লিখবে, আমাকে কেন লিখতে বলবে? তখন আমার মনে হলো ঠিক কি, তো উনি তো ঠিকই বলছেন। তখন সেই রাতের থেকে আমি কবিতা লিখতে শুরু করি। এবং সেটা তো তখনকার দিনে তো সেই মিল দিয়ে দিয়ে বাজছে বেনু চড়ছে ধেনু এইসব গল্প। তো উনি আমাকে একটা বললেন, দিয়ে আমি তখন ক্লাস 6-এ যখন পড়ি, অঙ্কুরে আমার একটা কবিতা মানে ছাপা হয়েছিল। তো সেই কবিতাটা হচ্ছে, পিতা করেন জন্মদান, জন্মদাতা ঈশ্বরের সমান, গুরু করেন শিক্ষাদান, বিশ্বের বিশুদ্ধ শক্তি যাতে বিদ্যমান, জন্মের পতাকাবহী চিরকাল থাকে পিতৃনাম, ধূপাগ্নি চিতাপর্ষে সমাধিস্থ গুরু মহাজন। এইটা আমার প্রথম জীবনের কবিতা বেরোয়। তো তখন আমি আস্তে আস্তে লিখতে শুরু করি। তখন নিত্যবসরে অম্বিকাপদ বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে আরেকজনের নাম উল্লেখ না করলে নয়, তিনি হচ্ছেন কবি রাজকল্যাণ চেল। রাজকল্যাণ চেল ছিলেন আমাদের নিত্যানন্দপুর গ্রামের নিত্যানন্দপুর সুভাষ লাইব্রেরিয়ান। তো আমি আর দিদি খুব ছোটো থেকেই আমরা লাইব্রেরিতে যেতাম, মানে দিদি পড়তো, দিদির সাথে সাথে আমি যেতাম। তো এর বেটে খাটো মানুষ রাজকল্যাণদা, আমি একটু দুরন্ত ছিলাম আর কি। হ্যাঁ, এদিক ওদিক বই ঘাটাঘাটি করতাম। দুরন্ত মানে অন্য কিছু নয়, বই কিনে এদিক ওদিক নাড়ানাড়ি। তখন আমি বললেন যে, আমাকে বললো স্থির হয়ে বসো। তারপর বললেন, তো আমি বললাম, তখন দিদি বললো যে আমার ভাই কবিতা লেখে। তো আমি ওনাকে ছড়া দেখালাম, ছড়ার মতো করে লিখছি। তো তখন উনি আমাকে একটা পাঠ দিলেন যে এইভাবেই করতে হয়। এইভাবে আস্তে আস্তে ওই ক্লাস 6 থেকেই আমি তখন মানে উনি আমাকে দেখালেন 4-4-3-3 ছন্দটা আমাকে বোঝে। তখন তো আমি স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত বুঝি না, একটা শাসনের কবিতা উনি আমাকে লিখতে শেখালেন যে 3-3-4-4 বা 4-4-3-3 এই ফরম্যাটে লেখো, এবং তোমার ব্যাপারটা এই সীমাবদ্ধের মধ্যেই তোমার ভাবকে তুমি সীমাবদ্ধ করো, বা এর মধ্যে শাসনের কবিতা যেটা, সেটা উনি শেখালেন। তারপরে আস্তে 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 আমি যখন 8-9-এ পড়ি তখন লিখি। তখন আমাদের গ্রামের একটা ম্যাগাজিন বেরোতো, সেটা হচ্ছে প্রয়াস বলে। সেটা দীপক রায় বলে আমার মাস্তুতো দাদা উনি করতেন। তার সাথে আমাদের স্নেহাশিস মুখোপাধ্যায়, নয়ন মুখোপাধ্যায়, কোরালীচরণ বন্দ্যোপাধ্যায়, অনাদিনাথ বাজপেয়ী, এরা মিলে আমাদের গ্রামে একটা বাতাবরণ কিন্তু ছিল। মানে একটা দেওয়াল পত্রিকা হতো দুর্গাপূজার সময়। তো আমি দেখতাম যে এরা কবিতা লেখে, মানে আমি তো সেই রবীন্দ্রনাথ ভাবি সবাইকে। মানে তখনকার বাচ্চা বয়সে যে ব্যাপারটা ছিল, তখনকার তো আমাদের মোবাইলও ছিল না, ভিডিও গেমও ছিল না। তারপরে মফস্বল গ্রামের জায়গা, সেখানে কবিতা লেখা মানে একটা ব্যাপার, জায়গা বিশাল ব্যাপার। তো স্নেহাশিসদা আমাদের গ্রামে যেতেন, মানে পুজোর সময় আমি ছুটে ছুটে যেতাম। যে বাপ্পাদা এসছে, স্নেহাশিসের ডাকনাম বাপ্পাদা দুর্গাপুর কেন্দ্রিক সাহিত্য করেন, মানে চিরকাল দুর্গাপুরেই থেকে গেল, উত্তরণও খুব বেশি হলো না। কিন্তু বাপ্পাদাকে যে স্নেহাশিসদার যা হওয়ার ব্যাপারটা ছিল সেটা কিন্তু হয়নি। তো তারপর দেখতে 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 আমি লিখতে শুরু করি। দুর্গাপুরে কবে এলে? দুর্গাপুরে আসার একটা ব্যাপার আছে। দুর্গাপুরে আমার মামার বাড়ি ছিল। হ্যাঁ, একটা কবিতা পড়েছি। হ্যাঁ, তো দুর্গাপুরে আমার মামার বাড়ি ছিল এমএমসিতে, এবং B2 167 একটা শাল গাছ ছিল। সেই ছোটোবেলা থেকে আমি গ্রীষ্মকালে দুর্গাপুরে আসতাম, এবং দুর্গাপুর আসা মানে একটা রোমাঞ্চ থাকতো যে দুর্গাপুর যাবো। তো দুর্গাপুরে সেই তখন থেকেই দুর্গাপুর, এবং দুর্গাপুরের প্রতি আমার একটা প্রীতি বা ভালোবাসা জন্ম তো আছেই। এবং মামার বাড়ি, মানে একটা কথা, সেই মামার বাড়ি কিল চর নাই, এই ব্যাপারটা ছিল আর কি। তো
সেই করতে করতে দুর্গাপুরে ভালোবাসা, তারপর দুর্গাপুরে পরবর্তী ক্ষেত্রে আসা যাওয়া থাকতে দুর্গাপুরে স্নেহাশিসদা আমাকে এদিক ওদিক করে ঘোরাতো। দুর্গাপুরে যখন আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন এই মাধ্যমিক পরীক্ষা দিই, তখনই আমি একটা পত্রিকা সম্পাদনা করি, সেটা হচ্ছে প্রগতির পথে। সেখানে অনেকেই লিখতেন, সেখানে শামসুর রহমান পর্যন্ত লেখা। আমি কিন্তু বাঁকুড়ার একটা ব্যাপার আছে যে বাঁকুড়ার লোক যা করে খুব সিরিয়াসলি করে, মানে এলো পাতাড়ি কিছু করে না, হয়তো করে না, কিন্তু আমরা ওই আমার বাঁকুড়ার এইটুকু ছেলেও জানে যারা সাহিত্য করতে আসে কোথায় কী করতে হবে, কী লেখা কার লেখা চাপতে হবে। তখনই আমি বুঝতাম, তখন আমার কাগজে মধুমঙ্গল বিশ্বাস, রোশনারা মিশ্র, তারপরে রফিকুল ইসলাম, তারা আমার পত্রিকায় কবিতা লিখছেন। প্রগতির পথে পরে তো আমি আর একটা কাগজ করি হিরোনজর বলে, সেটা দীর্ঘদিন চললো, এখন অনিয়মিত হয়। তারপরে আমি এখন হালফিলে একটা কাগজ করি যারা লিখতে পারে বলে, মানে। আর আমি একটু ব্যাপারটা হচ্ছে যে আমি ঠিক হুল্লোড়ে, একটা সময় হুল্লোড়ে খুব থাকতাম, তখন প্রচুর কাগজ খুললেই আমার লেখা বেরোতো, প্রচুর লিখতাম। 90-এর এমন কোনো কাগজ নেই, 90 দশকে আমি যখন লিখি এপার বাংলা ওপার বাংলার প্রচুর কবিতা লিখেছি, এবং প্রচুর সংকলনও হয়েছে, বিভিন্ন সংকলনে লেখাও আছে, বিভিন্ন জায়গায় বাংলার বাইরেও কবিতা পড়তে গেছি। আচ্ছা, তাহলে তোমাকে যদি দর্শকে, মানে কবিতা যদি দর্শকে ভাগ করে, তুমি কোন দর্শকে? আমাকে তো লোকে 90 দশকের কবি হিসাবে, আমি নিজেকে কি করে আর বলি যে আমি কোন দশকে, কিন্তু আমাকে লোকজন বলে 90 দশকের আমি কবি। আচ্ছা, তোমার কবি মানে কবিতার বই প্রথম কবে? আমার 1997 আমার একটা প্রথম বই বেরোয়, সেটা হচ্ছে লাজুক উপগ্রহ। 700 কপি ছাপা হয়েছিল, এবং সেটা 3 মাসেই নিঃশেষ হয়ে যায়। আমার সাথে আমার প্রথম বই, উৎপল মানের প্রথম বই, এগুলো হয়েছিল একসাথে। অনেকের, আমার রাজকল্যাণ চেল আমাদের 10 জন কবির কবিতার বই প্রথম করেছিলেন, মানে একটা সিরিজের বই। তো উৎপল মানের হচ্ছে একটা বই বেরিয়েছিল, মৃত্যু একটি মেয়ের নাম, ওরও প্রথম বই। আমার প্রথম বই হচ্ছে লাজুক উপগ্রহ। পরবর্তী ক্ষেত্রে শ্রীজাত বিনায়ক, মিতুল দত্ত, এদের সাথে একটা করে প্রথম কবিতার বই। প্রথম আলো তরুণ চট্টোপাধ্যায় করেছিলেন, সেটা আমার দ্বিতীয় বই। সেটা হয়েছিল কলকাতা থেকে। শ্রীজাতর প্রথম বই, বিনায়কের প্রথম বই, আমার কিন্তু দ্বিতীয় বই ছিল, সেটা হচ্ছে ঘোড়া প্রদেশের খুঁটি। সব একসাথে কলকাতার থেকে বেরিয়েছিল। সেটা হচ্ছে প্রথম আলো বলে একটি পত্রিকা করতেন বিধি চট্টোপাধ্যায়ের স্বামী তরুণ চট্টোপাধ্যায়। তো সেই তখন কটা কবিতা শুনি, কটা কবিতা বই থেকে বলবো না স্মৃতি থেকে বলবো? বই থেকে বলো, বা স্মৃতি থেকেও বলতে পারো। আমার সাম্প্রতিক কালের এই বই, মানে এই বই মেলায় বেরিয়েছে, এটা হচ্ছে উপসী আত্মার আলিঙ্গন, এটা বেরিয়েছে বইটি। তো সেখান থেকে একটা কবিতা শোনাই। কবিতা নাম হচ্ছে সেলফি। কোনো দুঃখের ছবি সেলফিতে দেখায় না কেউ, কত খুশি আহা আনন্দ হে, আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখো নিরবধি সুখ। আমাদের যন্ত্রণার ছবি তোমাদের দেখাবো না। সব সেলফি কি সাফল্যের, নাকি লুকোনো আধার? নিরেট হয়ে রয়েছে লুকোনো, তবু মিছেমিছি থাক দুঃখ নিজের বুকের ভিতর আলোকিত। দুঃখকে ফেরি করতে নেই, বুকের গহীনে ডুবে থাকুক, নিরিবিলি নির্জনে হাঁটাহাঁটি করুক নীরবে। দুঃখ নিজস্ব সম্পদ, সুখ সকলে, তাকে ভাগ করে নিজেকে নিঃস্ব করতে নেই। দুঃখ সমৃদ্ধ হলেই আলো গান বাজে বুকে। আরেকটা শুনি। একটা কবিতার নাম হচ্ছে বিস্ফোরণ। চেঁচিয়ে বলার নয়, দম ধরে টিকে থাকো ক্রিজে। বাতাস অনেক কিছু শোনে, বলে না কিছুই, তবু কত দোষ দেয় লোকে। সামর্থ্য যেমন সেইভাবে সে তার ধারণা করে, নিচু দেখালেই তুমি নীচ, এই বিড়ম্বনা তার। আসল লোকের কাছে কম লোকজন আসে, চিরকাল তারা নিরিবিলি থাকে, কাজ করে নিজের খেয়ালে। মন্দে নিন্দে যাই হোক, ভেবে হীনমন্য হতে নেই। শিবহীন যজ্ঞে তুষ্টি আসে, পণ্ড হয় পণ্ডশ্রমে। মহাকাল লিখে রাখে গতিময় জীবনের উচাটনে আলোচনা। ভণ্ডামি করার লোক চিরকাল ঢেকে দেয় মেঘ, বৃষ্টির বিঘ্নিত রূপে তবু আলো ফুটে ওঠে দেখো। এই যখন বোধোদয় হবে, তখন নিশ্চিত করে বুঝতে পারবে সব বিস্ফোরণ গর্জনের নয়। বাহ, সুন্দর। আচ্ছা নয়নদা, প্রশ্ন করি, একটা প্রশ্ন আমি তোমাকে করি। তুমি তো দেখি বেশ মানে চারণ কবিতার মতো গড়গড় করে কবিতা লিখে দাও। একটা সময় আমি লিখতাম, তখন আমার আর্থিক দৈন্যতাও ছিল, দীনতা ছিল। তখন আমি মেলায় কবিতা লিখতাম, এবং আমি সারা বাংলার বিভিন্ন ম্যাগাজিন মেলায় কবিতা লিখতাম। ইনস্ট্যান্ট পোয়েট্রি, মানে বিষয় বলবেন আপনি, কবিতা লিখে দেবো আমি, এবং সেখান থেকে আমি রোজগার করতাম। ধরো কলকাতা বই মেলাতে করেছি, তারপরে বিভিন্ন নদিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, বিভিন্ন মেলাতে যেমন জাদুকররা জাদু দেখাতে যেত, আমি এমনি কবিতা পসরা নিয়ে যেতাম, শুধু কবিতা লিখতাম। লেখা থাকতো বিষয় বলবেন আপনি, কবিতা লিখে। এই নিয়ে
অনেক না, লেখা তো কি আমি হয়েছে। বলতে চাই যে কবিতা তোমার কাছে কিভাবে ধরা দেয়, কিভাবে? কবিতা আমার কাছে খুব সহজাত, স্বতঃস্ফূর্ত মনে হয়, আমি যে কোনো সময় বসলেই লিখতে পারি। ব্যাপারটা হচ্ছে যে কবিতা মানে এই নয় যে ধরুন যিনি গান করেন তিনি সবসময় গান করতে পারেন, তিনি কবিতা লেখে। এই দেখুন কবিতার অনেক রকম ব্যাপার স্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, সেটা তুমি বলো, তোমার কাছে কবিতা কি? আমার কাছে কবিতা হচ্ছে হৃদয় সংবেদ্য, অনুভবের ব্যাপার। মানে আমার যখন মনে হয় আমি তখন কবিতা লিখতে বসি। কোনো নির্দিষ্ট সময় নেই যে আজকে সন্ধ্যেবেলায় বসবো, আজকে বিকেলবেলায় বসবো। যখন আমার হাতে কবিতা ধরা দেয়, হৃদয়ে আসে, মনে সেটা আসে, কি তুমি লিখে রাখো? মানে কোনো কখনো কখনো লিখে রাখি, কখনো কখনো দু একটা শব্দ লিখে রাখি, পরবর্তীকে সেটাই জারিত করি, তারপর আবার লিখি। আবার একটা লেখা ধরো আজকে লিখলাম, মনে হলো যে এই লেখাটা আমার ঠিক হয়নি, সেই লেখাটাকে আমি আবার কেটে কুটে আবার ঠিক করি, এই ব্যাপারটা থাকে। আর কবিতা তো মানুষের জীবনের একটা মানে অনুভব, সেই অনুভবকে ব্যক্ত তো করা যায় না, মানে সেভাবে কি ব্যক্ত করা যায়? কবি আমরা যেটুকু ভাবি তার যদি 6%ও আমরা ঠিকঠাক নামাতে পারি তাহলে বিশ্বের বৃহৎ সাহিত্য কবিতা হতো। কিন্তু আমরা তো পারি না, আমরা যা ভাবি সেটা পুরোটা আমরা নামাতে পারি না বা লিখতে পারি না। এই বাধ্যবাধকতা নয়, আমরা পারি না, আমাদের ফ্রিকোয়েন্সি অত নেই। মানে প্রকৃতির যা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সাথে আমাদের ফ্রিকোয়েন্সি অতটা ঠিক যায় না, এবং আমরা যতটুকু নিতে পারি ততটুকুই করি। হ্যাঁ, দু একজন কারণ তারা যুগন্ধর পারে, হয়তো অনেকটা পারে। আচ্ছা, যে তোমার কবিতা তো দেখেছি মানে পড়ে অতটা দুর্বোধ্য মনে হয় না, যে যেটা কি কবিতাতে কি দুর্বোধ্যতাটা কি জরুরি, তোমার কি মনে হয়? দেখো, দুর্বোধ্যতা সুবোধ্যতা তো এরকম ভাবে হয় না। কবি যখন লিখছেন সে তো কবিই বুঝতে পারবেন। তো আমি তো যে আমার জীবনযাপন লিখি, আমার চারণ লিখি, আমি মানে আমি জোর করে আমি রোডোডেন্ড্রন পাতা লিখি না, আমি শাল সেগুন সজনে যেটুকু চিনি সেটুকুই লিখি। এবং আমি আমার চারপাশ লিখি, আমার গ্রাম জীবনের কথা লিখি, আমার পারিপার্শ্বিক জীবনের কথা লিখি, এবং গাছপালা লিখি, এবং আমি আমার যেভাবে জীবনযাপন করি, যেভাবে কথা বলি, সেভাবেই আমি কবিতা লিখি। আমি নতুন করে জটিলতাও করতে যাই না, আমি আমার সাবলীল কবিতা লিখি। এবং আমি যেটা মানুষের কাছে, যদি আমি কবিতা লিখে যদি এই বুকের বাঁ দিকটা না ছুঁতে পারলাম তাহলে আমার কী লেখা? তো আমি আর, এবং কবি শুধু প্রথম নিজের জন্যই লেখেন, পাঠকের জন্য ভেবে কিন্তু কবি কবিতা লেখেন না। একজন কবি লেখেন তার নিজের জন্যে, নিজের তুষ্টির জন্যই লেখেন। এবং তুষ্টি শুধু নয়, এবং কবি যদি সন্তুষ্ট হয়ে যান যে আমার লেখাটা অসাধারণ হয়েছে, তাহলে তিনি আর কবি নন, তাহলে আর কবিতা লিখতে পারবেন না। এই ক্রাইসিসটা থাকে বলেই একজন কবি কবিতা লিখতে পারেন। এটাই হচ্ছে একদম খাঁটি কথা বলেছেন। যেটা আমাদের মনে হয় যে পুরোনো কবিতাগুলো দেখলে মনে হয় যে সেগুলো আরো সংশোধন করা যেত, এগুলোকে কি কবিতা হয়েছে নাকি, এটা মনে হয় দেখে আমার। কবিতা তো হচ্ছে বিবর্তনের ইতিহাস। মানে ধরো আজ আর হৃদয় বাসরে প্রিয়া মম চক্ষে করে লেখা যায় না। কবিতার ইতিহাস হচ্ছে স্টাইলের ইতিহাস, বিবর্তনের ইতিহাস। ধরো যে আমি প্রায়ই এই কথা বলি, বিভিন্ন সাক্ষাৎকারও বলি যে আমার বাপ ঠাকুরদাদারা তারা ধুতি পরে স্কুল কলেজ যেতেন, তো আমরা ছেলেমেয়েরা তো যাই না, বা আমিও যাইনি। তাহলে এখন আমার পোশাকের আশাকে নিরিখে সমস্ত কিছু, হ্যাঁ, সবভাবেই আমরা আধুনিক, তাহলে আমার জীবনযাত্রাটা কেন সেই রকমভাবে হবে? অতএব বিবর্তনের ভাষাও তো বিবর্তন হয়েছে, তো সেই জায়গাতে নতুন ভাষাতেই লিখতে হবে। আর চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তো একইভাবে আছে, কে কীভাবে বললো সেটা হচ্ছে দেখার বিষয়। তুমি তোমার মতো করে বলবে, আমি আমার মতো করে বলবো, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, পাঠকের কাছে তোমার কবিতা কতটা গ্রহণযোগ্য? সেটা তো দেখো, পাঠকের কাছে গ্রহণযোগ্য কতটা সেটা তো পাঠকই বলতে পারবে। তবে আমার কবিতা লোকে পড়ে টড়ে, আমি জানি বই টই বিক্রি হয়, তখন আমি বুঝতে পারি যে পাঠক আমাকে পড়ে। আর আমি তো বলতে পারি না কোনো পাঠকের ঘরে গিয়ে যে আমার কবিতা তুমি পড়ো হয়ে। তবে আমি একটু দেখি যে আমার কবিতার বইগুলো লোকে কেনে এবং খুঁজে খুঁজে আমার কবিতা পড়ে, এবং বিক্রিত হয়। এবং কবিতার বই, প্রবন্ধের বই, না না, গল্পের বই, ব্যাপারটা হচ্ছে বই দু রকমের হয়। একটা হচ্ছে পোকায় কাটের, একটা বাজারে কাটে, বুঝলে তো? আমি এমনি নাম বলছি না, এমন আমার বন্ধু আছে প্রচুর টাকা পয়সা আছে, তারা বছরের পর বছর মোটা মোটা বই বেরোয়, কিন্তু তাদের আমি দেখেছি আলমারি ভর্তি থেকে গেল বই, বিক্রি হয় না। হয়তো তারা হয়তো নিজেদের, এবং ব্যাপারটা বিপণনের ব্যাপারটাও হয়তো তারা ঠিকঠাক করতে পারেন না। আর আমি তো নিজের পয়সা কোনো দিন বই করিনি, অতএব প্রকাশকরা বই করায়, আমার বই বিক্রি টিক্রি হয়, তাই আমার কাছে ডাকে। আমি জীবদ্দশায় কখনো নিজের পয়সা কোনো বই করিনি, তো আমাকে করে টোরে দেয় এবং বিক্রি টিক্রি হয়। অনেক সময় হয়তো আমাকে কিনে নিতে হয়েছে, অনেক বলে যে দাদা আমরা একটা দুর্বল প্রকাশনা, আমাদের কিছু বই কিনে নেবেন। তো আমি আমার বন্ধুবান্ধবদের দিতে বা বিভিন্ন দপ্তরে পাঠাবার জন্য কিছু বই আমি কিনে নিই, কিন্তু পয়সা দিয়ে আমি কখনো বই করিনি, কখনো না। আচ্ছা নয়নদা, আরেকটা প্রশ্ন আমি তোমার কাছে রাখছি। তুমি তো কিছুটা প্রকাশনা জগতের সাথেও যুক্ত, তো ইদানিং কি প্রকাশনা অনেক বেশি হওয়ায় বই ছাপানোটাও অনেকটা সহজ হয়েছে বলে কি মনে হয়? দেখো, বই এখন তো তুমি 4টি বই ছাপলে 4টিও ছাপা যায়, পিওডি হয়েছে, মানে প্রিন্ট অফ অর্ডার।
তো ঘটনা হচ্ছে যে এখন যে প্রকাশনা নিয়ে তুমি একটু বলো, বার্তা দাও কিছু। যারা ব্যাপারটা হচ্ছে যে অনেকে, এবং এটা নিয়ে না অনেকে স্বচ্ছ ধারণা নেই, মানে আমাদেরও নেই, আমরা কোথায় যাব বা কি করব। যারা এই যে মানে আমাদের এই মফস্বল শহরে বা এই শিল্প শহরে এখানে প্রকাশক বলে কেউ কিছু নেই। এবার অনেকে বই করে এবং তাদের কোনো ISBN নাম্বারও নেই। ব্যাপারটা প্রকাশনার জন্য কতগুলো শর্ত থাকে এবং যে যা পারে পয়সা নিয়ে নেয়। এক ফর্মার বই করতে কত খরচা হয়? খুব বেশি হয় না, মানে 16 পাতার তো এক ফর্মা, তুমিও জানো আমিও জানি, কিন্তু কেউ অনেক বেশি না। এবং কলকাতাতেও এই বোর্ড বাইন্ডিং বই করতেও খুব বেশি লাগে। এখানে ধরো তুমি একটা বই করতে গেলে যেটা তোমার খরচা হতো 4 ফর্মার বইয়ে তোমার 10-12 হাজার টাকা খরচা হতে পারে, 100 বা 150 কপি 200 কপি। তো সে এখানে কেউ 18,000 নেয়, কেউ 20,000 নেয়। তাহলে আর্থিক লাভের ব্যাপারটা দেখে। আর প্রকাশনা বলতে যারা করে প্রফেশনালি, যারা প্রকাশক, তাদের একটা চিন্তা ভাবনা থাকে। তারা কিন্তু লেখককে খুব বেশি ঠকায় না, তাদের ব্যবসাটা বোঝে। এবং লেখককে যদি পেড লেখক তো থাকে অনেকে পয়সা দিয়ে ছাপায়, আর যারা ওরা যেটা ছাপে আর কি, ওদের চাহিদায় ছাপা আর লেখকের চাহিদায় ছাপা, দু রকমের বই হয়। তো সেই ব্যাপারটা হচ্ছে যে তারা যদি করে তো তাদের বিপণনের ব্যাপারটা ঠিকঠাক করে বই বাইন্ডিং ভালো করে। এবং তুমি যদি নিজের বই নিজে করো তাতে অনেক কম খরচায় পড়বে। এবং ধরেন যে কলকাতায় গিয়ে কলকাতায় অনেকটা সহজ, মানে অনেকটা সস্তা পড়ে মনে হয়, যেটা মনে হয় আমার মফস্বলের থেকে। সে তো পড়েই, কারণ কলকাতা তো দিগন্ত খুলে যায়, অনেক প্রেস আছে, অনেক উন্নত আধুনিক মেশিনপত্র আছে। এখানে তো দুর্গাপুরে তো জেরক্স অফসেট ছাড়া কোনো অফসেট নেই। এখানে তো কোনো ভালোভাবে ছাপা যায় না, এখানে প্লেট করে ছাপা হয় কিনা আমার জানা নেই, কিন্তু যতদূর সম্ভব এখানে জেরক্স অফসেট। আর এখানের তারপরে যিনি ডিটিপি করছেন একটা ধ্যান ধারণা থাকতে হবে, সবাই তো আর করতে পারে না। এবং যারা পত্রপত্রিকার সাথে এইখানে দুর্গাপুরে 4,000 লোক লেখালেখি করে, কিন্তু সিরিয়াস লেখালেখি করে হয়তো খুব বেশি গুণে 6 থেকে 7 জন, মানে খুব বিতর্কিত কথা হয়ে যাবে, মানে লিখে তো মানে লিখলেই তো আর লেখা হয় না। ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারটা থেকে যায়। এখানে আমি হাতে গুনে বলে দিতে পারি 4-5 জন কি 6 জনকে তুমি খুঁজে পাবে যারা লেখালেখি শিখে আসলো, তাদের লেখা লোকে পড়ে টড়ে এবং তাদের লেখার মান মর্যাদা আছে। এবং কিন্তু প্রচুর, তাহলে কি আমি বলছি যারা লিখছেন তাদের কি নেই? তারাও লিখেন, তাদের মতন করে লেখেন। এবং ঘটনা হচ্ছে যে অন্য কিছু করার থেকে তো লেখালেখি করা ভালো। তো সেই প্রেক্ষিতে তারা তাদের জায়গা আছে, কিন্তু সিরিয়াস লেখালেখি বা যারা সত্যি মানে ঠিক লেখার সাথে আত্মীকরণ আছে যাদের, মানে লেখালেখির সাথে কিছু নাম বলো। না নাম বললে বিতর্ক ছড়াবে। না আমার ভালো লাগার লোক ভালো লাগে, হ্যাঁ ভালো লাগার, কিন্তু আমি ওইটা বলছি না। আমি এই যে প্রশ্নটা করছি যে না সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে কোন ধরনের কবিতা তোমার ভালো লাগে। এবং শুধু এইখানে নয়, মনে করো বিশিষ্ট কবি যারা কলকাতা, শঙ্খ ঘোষ থেকে শুরু করে নীরেন চক্রবর্তী, এরকম কিছু তুমি নাম বলো, বা এইখানকার কিছু কবিতার নাম তুমি বলতে পারো। না আমি দেখুন শঙ্খবাবু বা সুনীল গাঙ্গুলির কবিতা তো নিয়ে আমার বলার কিছু নেই, শক্তি চট্টোপাধ্যায়ের কথা বলার কিছু। আমার যেমন হালফিলে সুবোধদার কবিতা আমার ভালো লাগে, সুবোধদার কবিতা আমার চিরকালই ভালো লাগে। অনেকে সুবোধদার সম্পর্কে অনেক কিছু বলেন টলেন, কিন্তু এই একটা লোক দেখেছি আমি, সবাইকে আশ্রয় প্রশ্রয় দেয়, বুঝলেন তো। এই তরুণ কবিতা জেলা বিভিন্ন ছেলেদের খুঁজে কবিতা উৎসবে কবিতা পড়তে ডাকেন। এবং ঘটনা হচ্ছে সবাইকে আশ্রয় প্রশ্রয় দেন। এবং ব্যাপারটা হচ্ছে সুবোধদা কিন্তু মাটির কাছাকাছি থাকেন। এই ব্যাপারে শুভ সরকারের কবিতা ভালো লাগে, জয় গোস্বামীর কবিতাও ভালো লাগে না বললে, মানে অনেকের কবিতা। আমার বন্ধুরা বিনায়কের কবিতা আমার ভালো লাগে। তারপরে দুর্গাপুরে যারা কবিতা লেখেন, উৎপল মান, আশরাফুলদা, স্নেহাশিস, রুমা তোপাদার, এদের কবিতা আমি পড়ি, এদের কবিতাও ভালো লাগে। আরও অনেকের দুর্গাপুরের কবিতা, মানে অর্গানিকদের, যেমন সুধাংশু সেনের কবিতা আমাকে, মৃণাল বণিকের কবিতা, এগুলো আমাকে। এবং দিশারিদার কবিতাও ঠিকই আছে, মানে ভালোই লাগে, অনেক সময় ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনার কল্লোল শ্রী মজুমদার একজন কবি, সেই কবি কি হয়তো খুব বেশি এখনকার ছেলেমেয়েরা পড়ে না, কিন্তু কল্লোলদা অসাধারণ কবি। কল্লোল শ্রী মজুমদারের কবিতা পড়তে, বিমান মাঝির কবিতা যদি কেউ পড়ে, তো এরা দুর্গাপুরের কবিতা লেখে। এবং তাদের কবিতার ধরো উত্তরসূরি হিসাবে আমরা কবিতা লিখি। ধরো যে সুধাংশু সেন, তারপরে বিমান মাঝি, তারপরে মৃণাল বণিক, এরা তো কবিতার মানে দুর্গাপুরের। এবং দুর্গাপুরের লেখালেখির ক্ষেত্রে বিমান চট্টোপাধ্যায়ের কথা বলতে, উনি কবিতা লেখেন না, কিন্তু বিমান চট্টোপাধ্যায় কৃতদাস যারা পড়েছেন তারা বলবেন যে দুর্গাপুরে কি লেখা, আন্তর্জাতিক মানে লেখে। এবং নিম সাহিত্য, এবং দুর্গাপুরে তো অনেকে হালফিলে কাকলি মান্না বলে একটি মেয়ে ভালো কবিতা লেখে, এরা কবিতা লিখে। তারপরে অনেকেই আছে বন্ধু বান্ধবের,
আমি সবারই নাম এই সময় করতে পারছি না হয়তো, মনে আসছে না, নয় বড় সবার নাম করা যাবে না, কেউ বাদ রয়ে গেল, কিন্তু যাদের একটু মানে আমার একটু বেশি ভালো লাগে তাদের কথা বললাম। আশরাফুলদার কবিতা আমার ভালো লাগে, তো আশরাফুলদার সাম্প্রতিক কবিতার বইটিও অসাধারণ। তো এই সব। আচ্ছা, আমি আরেকটু তোমাকে একটু প্রশ্ন করছি, অন্যরকম প্রশ্ন, এটা তুমি এড়িয়েও যেতে পারো। তুমি যে কবি সুবোধ সরকার, সত্যিও আমাদের প্রণম্য, সুবোধ সরকার সম্বন্ধেই আমি বলতে চাইছি যে কবি হিসেবে তো তিনি অসামান্য, ঠিক আছে, কিন্তু একটা মানুষ, ব্যক্তি মানুষ হিসেবে তাকে কি আলাদা আছে? কবি হিসেবে আলাদা, মানে তার রাজনৈতিক মতাদর্শ হিসেবে হয়তো অনেকে ট্রোল করেছেন, ফেসবুকে করছে, বা তার এই সময়ের যে মতাদর্শ রয়েছে সেটা অনেকের পছন্দ না হয়ে তাকে ট্রোল করছেন। তো এই বিষয়ে তোমার কি বক্তব্য, যে একজন মানুষের কবি সত্তা আলাদা এবং তার ব্যক্তি সত্তা আলাদা? না, রবি ঠাকুর তো অনেকদিন আগে বলছেন, কবিরে পাবে না তাহার জীবন চরিতে, এটা আমার বলার কিছু নেই। এবং কবিও তো অন্য গ্রহের জীব নন, কবিও তো মানুষ। কবিরও ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে, কবি তার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কবি হয়তো কেউ গৈরিক হতে পারেন, কেউ সবুজ হতে পারেন, এখানে কিছু আমার বলার নেই। এবং আমি দেখছি সে মানুষ হিসাবে কতটা ভালো এবং তার কবি হিসাবে কতটা ভালো সেইটাই আমার বিচার্য। তার ব্যক্তিগত জীবন নিয়ে তো আমি কিছু বলতে পারি না। তাহলে আমার যেটা প্রশ্ন, যে কবিরা কি অন্যায়কে প্রতিবাদ করবে না? অন্যায়, সমাজের যেটা অন্যায়, বা কবি ছাড়া কি আমাদের দিশা দেখাবে? মানে কোন অর্থে অন্যায়? এবং অন্যায়ের তো রকম ফের আছে। তুমি যেটা মনে করছো অন্যায়, আমি যেটা মনে করছি সেটা মনে করছি না অন্যায় নয়। অতএব সব কিছু তো আপেক্ষিক। তো এই ব্যাপারে কি অন্যায়? মানে রাজনৈতিক দ্বন্দ্বের কথা যদি, বিভিন্ন বাতাবরণে কেউ রাজনৈতিক মতাদর্শের অন্য হতেই পারে, কিন্তু শুধু নেগেটিভ দিকগুলো দেখলেই তো হবে না, অনেক ভালো দিকও তো আছে। আমি নয়ন রায়, ব্যক্তি নয়ন রায়ের অনেক বদগুণ থাকতে পারে, কিন্তু এমন কিছু গুণও তো আছে যেগুলো, ব্যাপারটা হচ্ছে হয়তো আমি রকজোটা, আমি উন্নাসিক, আমি লোকের পাত্তা দিই না, কিন্তু আমি লেখাটা লিখি কিনা সেটা তো বড় কথা, যে আমি লিখতে পারি কিনা। এবং এখানে যেমন হচ্ছে, আর আমি রবিবারের সাহিত্যতে খুব বেশি বিশ্বাস করি না, যে শুধু রবিবার হলেই জামা কাপড় পরে টিভির সামনে বা মোবাইলের সামনে বা বিভিন্ন আসরে গিয়ে কবিতা। কবির তো একটা সামাজিক দায়বদ্ধতা আছেই। আমি তো লিখছি এই যে চারদিকে হিন্দু মুসলমান নিয়ে এত দ্বন্দ্ব হচ্ছে, এটা সত্যি, মানে দেখো আমি এই যে দ্বন্দ্বটাকে, কবির কাজ কি দ্বন্দ্বটা লাগিয়ে দেওয়ার তো নয়, কবি হচ্ছে সম্প্রীতির কথা বলবে, যাতে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব না হয়, তার লেখায় ফুটে উঠবে। মানুষে ভেদাভেদ দূর করে। আমরা একটি বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান নজরুল বলেছেন। তো সেই জায়গায় এই প্রশ্নটা আমি তোমাকে করবো ভেবেছিলাম, যে এই যে ওয়াকফ নিয়ে যে ঝামেলাটা চলছে, ইভেন এই আইনটা সম্বন্ধে সকলে যারা করছে ঝামেলা, তারাও কিন্তু জানে না আইনটা, এবং তাদের যে কতটা সত্যিকারের, যে তাদের এটা থেকে কতটা লাভবান। এটা তো একটা বড় বিষয়। এই ওয়াকফ নিয়ে আমি কোনো কথা বলতে যাচ্ছি না, কিন্তু আমরা চাইছি আমাদের সম্প্রীতিটা নষ্ট হচ্ছে, এটা যেন বজায় থাকে। এবং আইনের পথে চলবে, আইনের নীতি নির্ধারণ করবেন যারা, তারা করছেন। এবং ঘটনা হচ্ছে যে এই ওয়াকফ সম্পর্কে খুব বেশি বলতে কি আমি নিজেও কিছু জানি না। আমি যদি পাণ্ডিত্য ফলাতে সত্যি আমি জানি না। এবং ব্যাপারটা হচ্ছে যেটুকু বুঝেছি, যেটুকু পড়াশোনাতে আছে, যে কারো স্বার্থ বিঘ্নিত হয়েছে, কারো স্বার্থ ভালো হয়েছে। আমি বলছি কি, সাধারণ নিম্নবিত্ত মানুষের কিন্তু কোনো লাভ নেই। যেটা হচ্ছে যে যারা উচ্চবিত্ত তারাই এতদিন ভোগ করে আসছিলেন, বা এইরকম ধরনের কিছুটা আমার পড়ে মনে হয়েছে। কিন্তু যারা এই সংঘর্ষে লিপ্ত হচ্ছে, যারা মারা যাচ্ছে, তারা কিন্তু সবাই এই মানে লোয়ার কাস্ট বা নিচু জাতির মানুষই মারা, মানে আমি কি বলছি, ব্যাপারটা বলি, একজন হিন্দু মারা গেল আমার বাংলার মানুষ, একজন মুসলমান মারা গেল বাংলার মানুষ। এই বাংলাতে এইসব তত্ত্ব ছিল না, এই যুদ্ধ বিগ্রহ, আমরা সম্প্রীতির একটা বাতাবরণ চিরকাল দেখে এসেছি। এবং এই কবিতা পড়ে আমরা মানুষ হয়েছে যে মোরা একটি বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, কিসের দ্বন্দ্ব? আমি খুব বিনয়ের সাথে বলি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধুরা তারা সব অধিকাংশই মুসলমান, এবং আমি তাদের সাথে জীবনযাপন করি। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে, তার মানে আমি তাদের সাথে কখনো দেখিনি যে তারা বই বিভেদ করছে, বা আমার জীবন চালানোর আমি টিকি রাখা ব্রাহ্মণ পণ্ডিত পুজো করি, বিশ্বাস করুন। এবং আমি একদম দেখেছি আমাদের দুর্গাপুরে, কিন্তু আমি তোমার নয়নদা তোকে বলছি, এবং আমার কখনো, আমি বলিনি কথাটা, আমি একজন মানে আমি আস্তিক এবং ব্রাহ্মণ বলে নিজেকে স্বীকার করি, এবং পুজো পাঠ করি, আমি নিত্য গায়ত্রী করি, কিন্তু আমার কখনো মনে হয় না যে মুসলমানের বাড়িতে যাব না। আমার বন্ধুরা তারা অধিকাংশ মুসলমান, আশরাফুল মন্ডলের কাছে যাই, নুরুল হকের বাড়িতে যাই, তাদের বাড়িতে আমি খাই দাই করি। কোনো পুরাণে লেখা নেই যে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব করো। এবং আমাদের এই যে ব্যাপারগুলো করে দিচ্ছে যারা, না, তারা আমাদের বাংলাকে বিভাগ করতে চাইছে, বাংলাকে নষ্ট করতে চাইছে, বাংলার বাতাবরণকে নষ্ট করতে চাইছে, বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে। আমরা ঐক্যে বিশ্বাস করি, হিন্দু মুসলমান আমরা চিরকাল পাশাপাশি আছি। এবং আমি দুর্গাপুরের কথা বলি, আমরা ছোটবেলায় কিন্তু আমাদের পাড়ায় যাদের আমাদের বন্ধু ছিল, তাদের বাড়িতে ঈদে খাওয়া দাওয়া করতাম। আমাদের কিন্তু দুর্গাপুরে
দুর্গাপুরে কখনো এরকম ছিল না, সম্প্রীতির বাতাবরণ ছিল। না, এখনো দুর্গাপুরে অশান্তিও নেই। দুর্গাপুরে কোনো এই ব্যাপারটা নেই, কিন্তু এটাও ঠিক যে আমি আমি একটা কথা বলি, দিদি একটা কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, সবাই সবাই নিজের মতো করে উৎসব করবে। আমি একটা কথা বলি যে আমি তো রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, কিন্তু যেখানে আমি এত বই পড়েছি, মানে রিসার্চ লেভেলের বই, কিন্তু আমাদের কোরআন উপনিষদে কোথাও কিন্তু এইসব বিভেদের কথা বলা নেই। এবং আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে এই যে দ্বন্দ্বটা তারা কিছু মানুষ করছে, কিন্তু তুমি দেখো রামকৃষ্ণদেব কিন্তু এই কথাই বলেছেন যে সব ওয়ে দিয়েই তাকে পাওয়া যায়। তুমি যদি ঈশ্বর বিশ্বাস করো, ঈশ্বর, আল্লাহ, খ্রিস্ট সব একই, সে একই মানে সেই একই নদীর মানে একটা পুকুরে আমরা চারটে দিক, কেউ জল বলে, কেউ ওয়াটার বলে, কেউ পানি বলে, তো সত্যি তাই। এই যে এটা একটা এই সময় একটা খুবই একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি একটা কবিতা লিখেছিলাম, কবিতা পড়ো, শোনাচ্ছি। সেটা হচ্ছে, তুমি একটু কথা বলো, আমি কবিতা বলো, তুমি কয়েকটা কবিতা পাঠ করো, তোমার কাছে কিছু কবিতা শুনবো। আমি একটা ঈদ মোবারক শুভ সকাল বলে একটা কবিতা লিখেছি। একটু পরে কথা বলছি, আমি একটা লাইভে আছি। এই যে আমার একটা কবিতা, আহ্লাদ কবিতার নাম। বীজ বুনি বুনিয়াদি, আমার শেকড়ে গান সহজিয়া গ্রামীণ একান্ত। কাঁদরের মৃদু স্বরে বয়ে যায় জল, চারা গাছ হয় ধীরে ধীরে, কুয়াশায় ঢেকে যায় চারপাশ। প্রতিবেশী মনিরুল ফজরের নামাজ পড়ছে, একসাথে বের হো মাঠের কিনারের পর। ওর ক্ষেতের মূলো আর আমার মাঠের শশা দিয়ে মুড়ি খাবো গামছার খুঁটে। এই কাহিনী চিরকালের, এই তো জীবন। বেঁচে থাকা চাঁদ আর সূর্য নিয়ে বেশ আছি, কলরব নেই নিরিবিলি মেঠোপথে। সুফি গায় মনিরুল, আমি গায়ে মনসা মঙ্গল। আলো হয়, খুব আলো হয় আমাদের চোখে মুখে, বেহেশত ও স্বর্গ একসাথে মাখামাখি হয়ে, তবে আমাদের নিয়ে যাবে একদিন উপরওয়ালা। আর কটা কবিতা শুনি। ভেঙে পড়ে না যারা, আমরা যারা প্রতিদিন মচকাই তারা কখনো ভেঙে পড়ি না। ভেঙে পড়তে নেই সহজে, কোনোভাবে দিন গুজরান হয়, আমরা ভাঙি না, মচকাই। এই মচকে যাওয়া ডাল থেকে আবারও পাতা বের হবে, এই বিশ্বাসেই বেঁচে থাকি। এই সকল ব্যাপার স্যাপার লিখি আর সুন্দর কবিতা। আর একটা ব্যাপার হচ্ছে সম্পর্কের জীবন। আপনি যেমন লোক, বন্ধু তেমনই আপনার, জুটবে কপালে ঠিক। আলোর ইশারা সেই দিকে, শুধু সম্পর্কেই বাঁচে সকলেই এইভাবে। নদ নদী বয়ে যায়, গতিরতি সেই দিকে যাবে। দেখবেন কিছু মানুষকে দেখলেই সমীহ করতে ইচ্ছে করে, আবার কাউকে দেখলেই ঘৃণা ধরে। এরকম সম্পর্কে টানাপোড়েনের যোগ থাকে, আর বন্ধু মানে সব সম্পর্কে নিবিড় থাকে। আমার সাথে তোমার নেই কিছু গলায় গলায়, তোমার সাথে নেই কিছু আদায় কাঁচকলায়, তবু মানুষকে শুধু সম্পর্কেই বেঁধে বেঁধে রাখে। যে যত্ন নিয়েছে তুমিও তাকে যত্নে রাখো। এ পৃথিবী যোগ্যজনে যোগ্যতা দিয়েই যোগ করে, তবু কিছু লোক অযোগ্যকে ভুল মাপে সমাদরে। এই যে ব্যাপার স্যাপারগুলো আছে, ভালো, বেশ একটা বার্তা আছে তোমার কবিতাগুলো, আর বেশ সহজ, মানে সহজ সরল। আমি হয়তো জটিল করে কুটিল করে লিখি না, বুঝলো তো। আমি যেমন যে যাপন করি সেরকম কথাই লিখি। আমি খুব লোকমান্য কবিও নই, আমি এতদিন ধরে লিখছি, আমার একটা ব্যাপার স্যাপার না। অনেকে বলে যে একটু কবিতার মধ্যে একটু ধোঁয়াশা রাখা। না সেটা তো বটেই, মানে কবিতা ব্যাপার ধোঁয়াশা কি বলতে ধোঁয়াশা আমি সেটা জানি না। কবিতা তো লজ্জারাঙা বধূর মতো হবেই, উন্মোচন না। কিন্তু এই কবিতা তো পুরোটা উন্মোচন নাই, পাঠকের কাছে তো খোঁজার জায়গা আছেই নিজের মতন। কিন্তু ঘটনা হচ্ছে যে এই কবিতাটা হচ্ছে শুভ সকাল বলে একটা কবিতা আছে। তো এই বইটা আমার বেশ বিক্রি কি হয়েছে আর কি, বুঝলে তো। এই বইটা বেশ ভালোই আর কি, আমি দেখেছি সাড়া পেয়েছি। একটি বিনম্র সকাল, একটি শুভ সকাল, 49 কথায় আছে। এই কবিতাটা আমি একটা ওই ঈদের সময় লিখেছিলাম আর কি, শুভ সকাল। এখানে অনেককে ছুঁয়ে যাওয়া আছে। ঈদ মুবারক বলে খুশিতে উদ্বেল আমাদের আফিজা সুহা নামে। কাস্তে চাঁদ দ্বিতীয়ার নতুন জামার গন্ধে আব্বুকে বলবে সিগারেট খেও না, কিন্তু বলছি
আব্বু মাথা নেড়ে বলবেন, অন্যদিকে কবি আশরাফুল মণ্ডল কবিতায় খুঁজবেন প্রিয় শব্দ, নিজামুদ্দিন সাহেবকে শুভকামনা জানাবে প্রিয় মানুষেরা, বনানী ও রুমা আমরা সবাই ভালোবাসা মাখা সম্পর্কে, আজানের ও অক্ষয় তৃতীয়ার মন্ত্রে নতুন পৃথিবী আমাদের স্নাত করে বাঁচার উৎসে আবারও সম্মাননা এঁকে দেবে গহীনের সুর, আলো আলো নারকেল পায়েসের গন্ধ ছড়াবেন ঈদ মীরা ভাবি। এই আমাদের যাপনের রীতি। শক্তিপদ পাঠকের নির্মল স্বভাবে চাঁদ ওঠে, চাঁদের চাঁদোয়া ভিজে যায় প্রেমের সম্মোহে, নিরাগের তাপ স্নিগ্ধ হয় খুব, আমাদের পরবের আভিজাত্য ফুটে ওঠে ফুল, নুরুল হকের নূর সবাই বেঁধে রাখে, অমলিন বন্ধুরেখা স্নেহাশিস জানে জানে লাকিদি, ছাত্রছাত্রীরা সমূহ বিপদে আপদে একমাত্র ভরসা আল্লাহর বান্দা মুশকিল আসামে। শুভ সকাল বন্ধুরা, গন্ধ খুঁজবেন, ভাদুবালা বৈষ্ণবীর দান স্বীকৃতি পেয়েছে জলবায়ু, আলোকিত আলোচনা জৈনুল স্যার, ভালো থাকবেন। এই যে সবাইকে ধরা, এই ব্যাপারগুলো আমি মানে কবিতার সাথে যে সম্পৃক্ত করা, তাদেরকে জীবন। এই কবিতার নাম হচ্ছে আয়োজন। এসো সমর্পণ করো সব ঘৃণাগুলি, অপবাদ দাও বেশি বেশি করে, ভরে তুলো চারদিক, আমি বিচলিত নই কোনো দিন, নিন্দে মন্দ প্যাঁচ পয়জারে পাঁজরের কার্পণ্য কাব্যচর। এই যে খোঁজা ব্যাপারটা বলছো না, খোঁজা থাকবেই। আর একটা কবিতা হচ্ছে হরিদাসী গিরুকানে। জন্ম অন্ধ ছিল, সারাদিন ভিক্ষে করে বিকেলে রান্না করে খেত, খুব ইচ্ছে ছিল হরির চাতাল বাঁধিয়ে দেবে সিমিটে। সিমিট মানে সিমেন্ট। ঠাকুরের হাতে চাল বেচে টাকা দিত রোজ। ক্রমে ক্রমে একদিন সাধ পূরণের দিন হলো গিরুর মনে আনন্দ। গাঁয়ের মোড়ল গিরুর টাকা নিলেও তার নামে ফলক লাগাতে দেয়নি হরি তারা। গাঁয়ের মোড়ল তার কাছে টাকা নিলেও তার নামে ফলক লাগাতে দেয়নি হরির দালানে। কেঁদে কেঁদে গিরু মারা গেল, ভিক্ষের টাকায় তৈরি চাতাল লেখা কান্নাগুলি হরিময় হলো শেষমেশ। হরি হরি হরণের বিদ্যা নিয়ে যারা জন্মে তারাও কখনো কখনো হরির লুট হয়ে মরে, আর গিরুকানেও হরিময় হরিময়। এই ব্যাপারটা মানে ধরো একটা মানুষের টাকা পয়সাগুলো নিয়ে নিল, তার নামে করার ছিল, সেটা না করে এই সে করে, একটা সময় ছিল। এই সব ব্যাপারগুলো হচ্ছে আছে। আর কি কবিতা পড়বো না? মাটি ও আগুন মিশে যাবে প্রকৃতিতে আমাদের আলো আলোচনা, স্বাদ ও সাধ্যের ভবিতব্য যাপনের কথাগুলি। যোগ ফলে কি যোগ হয়, যোগ্যতম কারা? ঈশ্বরের আলো হয়ে বাঁচে মানুষই সহযোগী বাতাসের সাথে। প্রতিদিন ভেঙে গড়ে নিজেকে সাজানো ইচ্ছে খুশি, সারল্যের এইটুকু রীতিনীতি। অভিঘাতে রাতের থেকে দিনই বেশি অন্ধকার হয়ে গেলে বাঁধন শক্ত করার প্রয়োজন পড়ে বেশি বেশি। অভিঘাতে রাতের থেকে দিনই বেশি অন্ধকার হয়ে গেলে বাঁধন শক্ত করার প্রয়োজন পড়ে বেশি বেশি। এসো মাটি ও আগুনের সমারোহ ও কাবার। এই যে মাটি আর আগুন নিয়েই তো আমাদের সব কিছু, এই যে পঞ্চভূতে সব বিলীন হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে, এই পঞ্চভূতকে নিয়েই তো আমাদের সব। তো আমরা যে এই মৃত্যু পরবর্তী একটা কবিতা, খোলসের কোনো যৌনতা থাকে না, প্রেমও না, শুধু অভিঘাত থাকে কিছুকাল কান্না নিয়ম মাফিক। স্বজন বন্ধুর হৃদয়ে চিনচিনে ব্যথাটুকুর অনুবাদ হয় কয়েকটা দিন। আত্মার আত্মীয় কেউ নেই, নিরিবিলি বায়ুপথে ধরে হেঁটে যাচ্ছে, দেখো শুভকামনা জানাও। মৃত্যুর পর দেখলাম নিজেকে প্রতিষ্ঠা করতে হিমশিম খাচ্ছি খুব, কিছুতেই বাঘই মানে না। এই মৃত্যুর পর যে প্রতিষ্ঠা, এই মৃত্যুর পরে প্রতিষ্ঠা লাভের ব্যাপারটা তো অনেকের মধ্যে খিদেটা থাকে। তো এই ব্যাপারটা। আচ্ছা নয়নদা, ঠিক আছে বলো, কবিতাও দেখো। তোমার একটা কাজ আমার খুব ভালো লাগে, যে তোমরা যেটা করো, যে ভারত মুখ পত্রিকা, তো তুমি তো সম্পাদক, তো সেটা যে তোমরা যে নারী দিবসে মেয়েদের যে সম্মান জানাও, এটা কিন্তু খুব ভালো কাজ। মানে এটা খুব জরুরি বলে আমার মনে হয়, কারণ বাড়ির মেয়েরা বউরা তারা তো একটা অন্তরালে থেকে আমাদের ইন্সপায়ার করে সব কিছু দিয়ে, মানে তার সামনে না এগিয়ে আসলেও সেই সব মেয়েদের তোমরা তুলে ধরো। এই কাজটা সব নিয়ে একটু বলো কিছু। আমি বলি, আমার তো দুটো সত্তা কাজ করে। একটা হচ্ছে তোমাকে বলি, যখন আমি কবিতা লিখি তখন কবিতা লিখি, এবং আমি একটা পত্রিকা সম্পাদনা করি, একটা খবরের কাগজ। একসময় আমি দীর্ঘদিন আনন্দবাজারের সাথে ছিলাম বিজ্ঞাপনে, তারপরে টাইমস অফ ইন্ডিয়াতে ছিলাম, এবং রোজগারের জন্যই চাকরিটা করতাম। তো আমি একটা খবরের কাগজে চালাই দায়বদ্ধতার সাথে, সেটা হচ্ছে ভারত মুখ, আজ 6 বছর ধরে চলছে। তো আমি দেখলাম এই একটা বয়সের পরে থামতে হয়। আমি দেখলাম আর লোকের চাকরি কেন করবো, নিজে একটা কাগজ করি, ব্যাপারটা বুঝি। আমি একটা কাগজ করলাম, এবং আমার কিছু ছেলে মেয়ে আছে, তারা কাজ করে, শুভানুধ্যায়ী আছে।
তো আমি দেখলাম আমার মা আমাকে বলতেন যে নয়া, আমি তো গ্রাম দেশে মানুষ, গাঁয়ের মানুষ, এবং দেখতাম মাকে নিদারুণ কষ্ট করে আমাকে বড় করেছে। মা বলতো যে নয়া, যদি কখনো জীবনে কিছু করতে পারিস তো মায়েদের জন্য কিছু করিস, মেয়েদের জন্য করিস। তো আমি দেখলাম যে আমার তো এই সীমিত সামর্থ্য, আমি তো আর কিছু কতটা কিছু করতে পারি না। আমি যেমন জন্মদিনের দিনে আমি সকালবেলায় পকেটে টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়ি। আমাদের তো জন্মদিন মানে তো ওই পায়েস খাওয়া বা কিছু নেই। আমি দেখেছি আমার থেকেও যারা গরিব তাদেরকে আমি খাওয়াবার চেষ্টা করি, যে গরিবদের খাওয়ানো তা নয়, মানে আমার থেকে যারা একটু গরিব তাদেরকে আমি খুঁজে খুঁজে মানে দেখি যে মনে হয় যে আমার থেকে অর্থনৈতিক অবস্থা খারাপ, তাদেরকে সাহায্য সহযোগিতা এবং খাওয়া দাওয়াটা করি। এবং আমার মা বলেছিলেন যে মেয়েদের জন্য কিছু করিস বলতে, আমি দেখলাম এই পত্রিকাটাতে করি তো। এবং সবাই তো পুরুষরা তো প্রায় দিনই পুরস্কার পায়, বিভিন্ন জায়গায় যায়। এই যে অন্তরালে যে মায়েরা বা মহিলারা বা মেয়েরা থাকে তাদেরকে অন্তত নারী দিবস কিন্তু প্রতিদিনই নারী দিবস, ওই আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ কিন্তু নয়, প্রতিদিন এই নারী শক্তি যদি না থাকতো, এই মায়েরা বা মেয়েরা বা বউয়েরা যদি না থাকতো, আজকে তুমি এই যে কবিতা যে পড়ছো, লীনা যদি না থাকতো তুমি এই জায়গায় পৌঁছাতে না। তো সব কিছুর পিছনেই একজন সফল পুরুষের পিছনে একজন নারী থাকে। এবং নারী মানে তো মা, নারী মানে তো তা বোন, দিদি, প্রেমিকা, বান্ধবী, সব নারী তো বহুরূপ। তো এই নারী শক্তি ছাড়া, এবং নারী শক্তি আদি শক্তি, এই আদি শক্তিকে অস্বীকার করার কিচ্ছু নেই। এবং তাদের লালনে লালিত মানে ইচ্ছাতেই আমরা লালিত পালিত, এবং তাদের ভালোবাসায় প্রেমেই আমরা বেঁচে আছি। তাই আমি ভাবলাম যে আন্তর্জাতিক নারী দিবসটা একটা দিন, তো সেই দিনে আমি 50 জন নারীকে প্রতি বছর 3 বছর ধরে করছি। না, এটা কি তোমাদের কোনো গ্রুপ আছে, মানে এত বড় যে অনুষ্ঠানটা করো? গ্রুপ ট্রুপ কিচ্ছু নেই, আমার কিছু শুভানুধ্যায়ী আছে। তারা আমাকে কিছু আর্থিক সাহায্য করে এবং আমি বিভিন্ন বিজ্ঞাপন জোগাড় করি। এবং কোনো আমি মানে আমি ভালো কাজ অনুষ্ঠানটা মানে আমি, এবং আমি খুব মানে গ্রুপে বিশ্বাস আমি খুব একটা করি না। মানে কাজ তো তুমি যখন কবিতা লেখো তোমাকে নিজেকেই করতে হয়। গ্রুপে দেখো তোমার সহযোগী বন্ধু থাকতেই পারে, কিন্তু তোমার মৌলিক ভাবনাটা তুমি যদি যখনই 1000 জন নিয়ে করতে হবে, তোমার ভাবনাটা কিন্তু সেটাতে মানে খামতি থাকবে। তুমি একটা করতে চাইছো, তিনি একটা রকম মত দেবেন। আমি কিন্তু নিজের মতো করে আমাকে সহযোগিতা করেন, এবং আমার কিছু পরামর্শদাতা আছে, কিন্তু কিছু বুদ্ধি দেওয়ার লোকজন আছেন। যেমন আমাকে আমি নারী দিবসটাতে আহ্বায়ক থাকেন আমার নিজামুদ্দিন স্যার আমার এই পত্রিকাটার আহ্বায়ক হিসেবে থাকে। এবং তিনি আমাকে পরামর্শ দেন, অনেক নাম টাম দেন যে এদেরকে দিলে নয়ন ভালো হবে, এরকম রাজশেখরও আমাকে কিছু নাম টাম দেয়। আমি কিন্তু সবসময় তো আমাকে খুঁজে বের করা সম্ভব নয় যে কিনি করছে, আমরা বিভিন্ন চোখ দিয়ে দেখি যে তারা সমাজের কিছু করছেন কিনা। এমন নারীদের আমরা দিই যে তিনি কিছু অবদান আছে সমাজের প্রতি, বা তার দায়বদ্ধতা থেকে কিছু করেন। শুধু সাধারণ গৃহবধূও যে করছেন না তা নয়, কিন্তু ধরুন আমি গতবার একজন স্কুটি ট্রেনার, যে গ্রামের শহরের গ্রামের মেয়েদের স্কুটি শেখায়, তাকে দিয়েছিলাম। তারপরে এইবার আমি একজনকে দিতে দিয়েছিলাম বরজোড়ার একটি মেয়েকে, সে সববাহী গাড়ি চালায়, তো পাইনি পূজাকে, তো সে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে ছিল। তো এইরকম মানে অফবিট যারা কিছু করছে, যে ধরো আমি লিনার কথা যদি বলি, তো এই যে তুমি লেখালেখি করো, এই বইপত্র ঘাড়ে করে নিয়ে গিয়ে এই বিপণনের জায়গাটা এবং পত্রিকাটা এই তীব্র ভালোবাসা না থাকলে তো হয় না। তো এই যে সারাদিন যদি ওকে বসে থাকতে বলে বসে থাকতে পারবে। তো এই যারা কিছু করেন সেই সময়, কেউ নাচ করেন, কেউ গান করেন, কেউ আবৃত্তি করেন, কেউ আঁকেন, বিভিন্ন দিকে যারা ক্ষেত্রে নিজেদের চিহ্নিত করেছেন, সেই সব নারীদের আমি কিন্তু খুব ভালো তোমরা চালিয়ে যাও এই কাজটা, কিন্তু তোমরা বন্ধ। এবং আমাকে নুরুল স্যারও অনেকটা সহায়তা করেন। তারপরে আমরা অনেকেই আমাদের আর্থিক সাহায্য করেন, বিভিন্ন হসপিটালগুলোতে আমরা যাই। যেমন অনুপদা আমাদের প্রকাশত অনুপদা আমাদের ওই লাইফ কেয়ার নার্সিংহোম থেকে কিছুটা টাকা দেন, তো সেইখান থেকে আমি করি। এবং কিছুটা নিজের পকেট থেকেও করি, কিছুটা চেয়ে চিন্তে আদায় করি। কিছু বোনেরা সেটা অবশ্যই করতেই হবে, এত বড়। এবং আমি আরেকটা বিষয়, যে দুর্গাপুরে একটা ট্রেন্ড আছে যে তুমি কিছু করতে গেলেই তোমার পয়সাতেই করতে হবে। ধরো এখানে আমি কারোর নাম বলছি না, যে তুমি কবিতা পড়তে যাবে তাও তোমাকে মেমেন্টোর জন্য টাকা দিতে হবে, তার খাবারের টাকা দিতে হবে। কিন্তু আমি এই নীতিতে বিশ্বাস করি না। ধরো তুমি একজন কবিকে ডাকছো, তার কাছ থেকে টাকা নিয়ে তাকে মেমেন্টো দেবে, এই ব্যাপারটা আমার। এবং যে নারীকে আমি ডাকছি তার কাছে পয়সা নিয়ে তাকে আমি পুরস্কৃত করব, এরকম ব্যাপারটা দুর্গাপুরে আছে। দুর্গাপুর শহরে পয়সাটার সাথে অনেক আছে, তারা দেয় আর কি। কিন্তু আমি মানে খুব জোর হাত করে বলছি, যাদেরকে আমি সম্মানিত করি তাদের কাছে কখনো 5 পয়সাও চাই না, এবং কোনো দিন না, আমি আদায়টা করি অবশ্যই। সেই জন্যই মনে হয় তুমি কোনো অনুষ্ঠানে, আমিও যাই না অনুষ্ঠানে, আমি দুর্গাপুরে কোনো অনুষ্ঠানেই যাই না। মানে খুব বিনয়ের সাথে বলি, আমার তার মানে যে দুর্গাপুরের লোকজনদের সাথে আমার বন্ধুত্ব নাই তা নয়। আমি দেখেছি আসলে আমি একটু বেমানান, মানে আমি অনেকটা ঠোঁটকাটা, আমি ঠিক মানে তাদের সাথে মিশতে পারি না, এটা আমারই ব্যর্থতা।
আর আমি নিরিবিলি তো একটা গাঁয়ের ছেলে, তো শহরে অনেকটা হাঁপিয়েও উঠি। না, অনুষ্ঠানগুলো সম্বন্ধে তোমার কি বক্তব্য? বিভিন্ন যে অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, সবাই অনুষ্ঠান নিজের মতো করে করছেন, ঠিকই আছে, আমি বলে আর কি। তবে আমার মাঝে মাঝে হাসিও পায়, কান্নাও পায়। আমি মানে হাসিও পায়, কান্নাও পায়, মানে দেখেছি যে আমি যেমন কোনো মানে আমি রবিবারের সাহিত্যে একদম বিশ্বাস করি না। মানে যিনি সাহিত্য করেন তিনি চিরকালই করেন। হ্যাঁ, রবিবার দিনটা ছুটির দিনে হয়তো সবাই বসেন যে আমি এই আমার কবিতাটা ওঠা সেজে গুজে এসে এই ব্যাপারে আমি বিশ্বাস। আমি আমার একটা ক্ষেত্র আছে, আমি কবিতার জায়গা করি, কবিতার লোকজনদের সাথে মিশি, আমারও কিছু বন্ধুবান্ধব আছে এবং আমার খুব কম বন্ধু, এবং সেই জন্য আমি ভালোই থাকি আর কি। মানে অধিক বন্ধু আমার নেই, কিন্তু আমার যে কজন বন্ধু আছে খুব সমৃদ্ধ বন্ধু, আমি তাদের সাথেই ওঠা বসা করি এবং তাদের মতো করেই আমার ব্যাপার স্যাপার সম্পর্কটাও গড়ে ওঠে। এই ব্যাপারগুলো আছে। আমি দুর্গাপুরের প্রতি আমার খুব শ্রদ্ধা আছে। দুর্গাপুরে প্রচুর লোকজন লেখালেখি করেন এবং সত্যি তো এত বড় কৃষ্টি এবং সংস্কৃতির শহর, কত লোক লিখেন, কত রকম, কেউ গান করেন, কেউ নাচেন, কেউ আবৃত্তি করেন, কত বিভিন্ন দিকে দিকে দুর্গাপুর এক সমৃদ্ধ জায়গা। কিন্তু আমি হয়তো তাদের সাথে মিশতে পারিনি, এটা আমার ব্যর্থতা। এবং আমার কিছু বন্ধুবান্ধব আছে, সেই সীমিত লোকদের সাথেই আমি থাকি, এটা হচ্ছে ব্যাপার। এবং নমস্কার, আপনারা যারা যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি সম্পাদক শ্রদ্ধেয় নয়ন রায় মহাশয়। আপনারা কিছু প্রশ্ন থাকলে করতে পারবেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবং নয়নদা, কিছু আরেকটা কথা আমার মনে পড়লো, তুমি তো একটা নিউজ চ্যানেলও চালাতে, সেটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? নিউজ 10 মনে হয়েছিল, আমি অনেকবার। না, নিউজ 10 আমি চালাতাম না, আমি অতিথি শিল্পী হিসেবে, মানে আমাকে হোস্ট হিসেবেও রাখতো। প্রাণের প্রদীপ জ্বালিয়ে দিলাম বলে একটা অনুষ্ঠান করতাম। পরবর্তী ক্ষেত্রে আমার ভারতমুখে আমি করি এবং বিভিন্ন কবি ওখানে। সেটা কি মানে এরকম টেলিভিশনে আসে সেটা? না, টেলিভিশন তো এগুলো তো নয় কেউ, মানে টেলিভিশন বলতে মানে আমি বলছি দূরদর্শন বা টেলিভিশন, সেই অর্থে টেলিভিশন, মানে এগুলো সবই তো পোর্টাল। এবং হ্যাঁ, এগুলো স্যাটেলাইট চ্যানেল নয়। দুর্গাপুরে স্যাটেলাইট চ্যানেলের আমি বসিনি, মানে স্যাটেলাইট চ্যানেল দুর্গাপুরে বলতে হয়তো থাকতেও পারে, কিন্তু এখানে পোর্টালের ব্যাপার স্যাপার আছে, আমি বসতাম। তো সেই এক সময় আমি প্রাণের প্রদীপ চালিয়ে দিলাম বলে একটা অনুষ্ঠান করতাম আমি আমার ইয়েতে ভারতমুখ থেকেই করি। এবং ঘটনা হচ্ছে যে অমৃতা বলে আমার এক বোন আছে, সে এখন হয়তো একটু খুব কাজে ব্যস্ত আছে, আমরা দুজনে মিলে অমৃতা ওই ব্যাপারটাকে অ্যারেঞ্জ করে। আসলে আমি ঠিক টেকনিক্যাল লাইনটা খুব বেশি বুঝি না, এই যেটুকু বুঝি, এবং আমি ওই সাক্ষাৎকার বা তাদের বসানো ব্যাপারটা ইন্টারভিউটা নিতাম, অমৃতা সেটাকে একটু গুছিয়ে এডিটিং করিয়ে ব্যবস্থাটা করতো। এখন কিছুদিন গেছে বলে আমার দেখবে আমার ভারতমুখ ইউটিউবে অনেক কিছু আছে, অনেক কবিদের, অনেক শিল্পীদের সাক্ষাৎকার আমরা নিয়েছি। আমি ভাবছি পরবর্তী ক্ষেত্রে আমার একটা চ্যানেল আছে, মানে ইউটিউব ফেসবুকের চ্যানেল আছে, সেটা হচ্ছে ভারতমুখ, এবং পোর্টালও ছিল এক সময়, পোর্টালটা কন্টিনিউ করিনি। আর আমার একটা খবরের কাগজ তো আছেই, ভারতমুখ রেজিস্টার পত্রিকা, এটা। আচ্ছা, তোমার কাছে আরেকটা কিছু শুনতে চাই, কিছু উল্লেখযোগ্য এই সময় পত্রপত্রিকার কথা কিছু বলো, মানে কি দুর্গাপুর হোক বা কলকাতা হোক বা জেলা স্তরে হোক, যেগুলো। না, বলছি যে বিভিন্ন এই সময়ে অনেক তরুণী অনেক লেখালেখি তো ভালো করছেই, এবং ভালো ভালো পত্রপত্রিকাও হচ্ছে। এবং ঘটনা হচ্ছে দুর্গাপুরেও অনেক পত্রপত্রিকা, তুমি স্বপ্নের করিডোর তুমি ভালো করো, রাজীব ঘাটি একটা কাগজ করে শিল্প সাহিত্য, ও অনেক লেখা ছাপে। রাজীব দীর্ঘদিন ধরে সাংগঠনিক ব্যাপারটা দেখে এবং বেশ ভালো বড় সাংগঠনিক, দুর্গাপুরে বিভিন্ন জায়গায় ওর খুব হোল্ড আছে। আর যারা দীর্ঘদিন ধরে লেখালেখি করেন, তা আজ অনেক পত্রপত্রিকা দুর্গাপত্রিকা বেরোয়, তো সেই লেখালেখি তো আছেই। এবং একটা সময় স্নেহাশিসদার একটা কাগজ করতো, কুরুক্ষেত্র, হ্যাঁ কুরুক্ষেত্র বলে, তো সেখানেও ছিল। তারপরে এক সময় শব্দগন্ধ বলে একটা কাগজ, দিশারিদা একটা কাগজ করতেন। এবং ঘটনা হচ্ছে যে দিশারিদা দেখছেন, দিশারিদা আপনাকে নমস্কার। এবং দিশারিদা বলি, শব্দগন্ধে দিশারিদার বাড়িতে গিয়ে আমি একবার আমাকে লিখতে বলেছিলাম, আমি এক তুরন্ত ইনস্ট্যান্ট হয়েছে, তুমি যেটা বলছিলে লিখে দিয়েছিলাম। এবং দিশারিদা এক সময় সবাইকে আগলেই রাখতেন এবং এখনও স্নেহ করেন আমাদের, এবং শ্রদ্ধার মানুষ, দীর্ঘদিন ধরে লিখছেন। এইসব ব্যাপারগুলো তো থাকেই আর কি। আর মানে বেশি পত্রপত্রিকা তো এখন দুর্গাপুরে সেভাবে আর বেরোচ্ছে না। তবে এখন নিয়মিত কাগজ বলতে আমি তোমার স্বপ্নের করিডোরই দেখতে পাচ্ছি, আর সেভাবে আর রাজীবের কাগজটা বেরোয়। তাছাড়া ওই দুর্গাপুরে সেভাবে কাগজ আর কোথায় বেরোয়? হ্যাঁ, নিয়মিত কাগজ আমি দেখতে পাচ্ছি না। তো এইসব
আচ্ছা, তো তা আর আর কিছু তোমার প্রিয় কবি মানে ও তো সেটা তো প্রিয় বললে, কবি তো আর 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 তুমি তো মানে কবিতা ছাড়া কি আর কিছু লেখা? না, কবিতা ছাড়া গল্প? না, আমি গল্প লিখেছি খুব কম, এবং ছাপা টাপাও হয়েছে গল্প। এবং আমি ধরো আন্তরিক গদ্যগুলো লিখি, এবং আমি প্রবন্ধ লিখি, এবং আমি একটা কাজ করছি বেনারসের ঘাটগুলো নিয়ে। আমি দীর্ঘদিন ধরে সাহিত্য একাডেমি থেকে আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, আচ্ছা, ট্রাভেল গ্র্যান্ট দিয়েছিল 20,000 টাকা। এবং আমার প্রসঙ্গক্রমে বলি, এখানে দু একজন সাহিত্য একাডেমির কবিতা পড়তে গিয়ে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন বলে প্রচার করেন, সেটা কিন্তু নয়। সাহিত্য একাডেমি থেকে আমাকে ট্রাভেল গ্র্যান্ট দেওয়া হয়েছিল 15,000 টাকা, এবং সেখানে সাহিত্য একাডেমি থেকে আমাকে এসে আমি বাংলার বাইরে বেনারসে গেছিলাম, এবং সেখানে ধর্মশ্রী চতুর্বেদী, ষাঁড় বারাণসী এদের সাক্ষাৎকার নিয়ে সাহিত্য একাডেমিতে জমা দিয়েছিলাম। সাহিত্য একাডেমি তরুণ তরুণীদের আর কি একটা ট্রাভেল গ্র্যান্ট দেয়, সেটা আমি পেয়েছিলাম, দুর্গাপুরে আর কেউ পায়নি। আর ঘটনা হচ্ছে তো আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করা, যে জেলা স্তরের কবি লেখকদের যে জন্য কি সরকারি কোনো অনুদান দেওয়া হয় এখন সেভাবে, যে কবিতার বই প্রকাশের জন্য? আগে দেওয়া হতো মনে হয়। না না না, হয় হয় হয়। এই ব্যাপারটা হচ্ছে যে কদিন আগে আমার এক স্নেহপ্রতিম ভাই জয়দেব বাউরির একটা পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা গল্পের এক ফরমার বই বেরিয়েছে, বাংলা একাডেমি থেকে বেরিয়েছে, হয়। এবং ঘটনা হচ্ছে সাহিত্য একাডেমি থেকেও কিছু ট্রাভেল গ্র্যান্ট দেওয়া হয়, এবং ভালো লেখালেখি যদি কেউ করতে পারে তার বই ছাপানোর কোনো অসুবিধা নেই, বই বিনা পয়সাতেই ছাপানো হয়। হ্যাঁ, যদি ঠিকঠাক লিখতে পারে, লেখাটা যদি ঠিক থাকে, যদি কবজির জোর থাকে বা আঙুলের জোর থাকে বা লেখার মান থাকে, তাহলে তার জন্য পয়সা খরচা করতে হয় না, তবে ঠিকঠাক জায়গায় পৌঁছতে। এবং এখানে যোগাযোগটা তো অনেকেই ঠিক মতো পৌঁছতে পারে না, বা অনেকে ভালো লিখছে বা সেই রকম তাদের সঙ্গে যোগাযোগ নেই বা জানতে পারে না। মফস্বলে এই জন্য আমি বারবার বলি যে কলকাতা আমাদের পাঁজর থেকে 200 কিলোমিটার দূরে। কলকাতা আসলে আমরা যে যাই বলি না কেন, কলকাতা যত নিন্দাই করি না কেন এবং যতই বলি না কেন মফস্বলী সব, তা কিন্তু নয়। কারণ আমাদের ব্যাপারটা হচ্ছে কলকাতা নির্ভর। হ্যাঁ, এবারে তুমি তো বললে যে অনুষ্ঠানে সেভাবে যাও না, কিন্তু কলকাতার অনুষ্ঠানগুলোতে তো যাও। হ্যাঁ, আমি কলকাতার অনুষ্ঠানগুলোতে আমি যাই। আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে দেখো, যে অনুষ্ঠানে গিয়ে আমার কোনো চিন্তা চেতনার কোনো উন্নতি হবে না, আমি শুধু হুল্লোড় করতে যাই। আমি সেই জায়গায় আমি যেখানে গিয়ে মনে করি যেখানে সময় নষ্ট করা ছাড়া কিছুই নয়। আর খুব দুঃখের সাথেও বলি বা আনন্দের সাথেও বলি, আমাকে ডাকেও না অনেকে। আমি আসলে একটু উন্নাসিক বলি, আমার অনেক বদনাম আছে। এবং ঘটনা হচ্ছে এবং ঘটনা হচ্ছে আমি যে বললাম ডাকেও না, সেই জন্যও যাই না। আর আমাকে দু একজন ডাকলে তাও যাই না, মানে ব্যাপারটা আমি একটু এড়িয়েই চলি আর কি। তো আমি এরকমভাবেই আর কি থাকি। আর কলকাতা থেকে অবশ্যই যাই, কারণ রুজি রোজগারের ব্যাপারটাও থাকে, এবং কে না চায় নিজেকে চিহ্নিত করতে। তো এখানে আমি এখানে একটা কোনো কাগজে কবিতা যদি লিখি, তাহলে সেখানে যা আমার ব্যাপ্তি বা পরিচিতি ঘটবে, তো কলকাতায় একটা কাগজে লিখলে সেটা তো অনেক বড় জায়গায় পৌঁছাবে। সেইবার কে না চায় তার নিজের ব্যাপারটা। এবং কলকাতায় গেলে ধরো অনেক বিদগ্ধ মানুষজনদের সাথে দেখা হয়, যাদেরকে আমি শ্রদ্ধা করি। দুর্গাপুরে অনেক বিদগ্ধ মানুষ আছেন, তাদের শ্রদ্ধা করি। যেমন বিমান মাঝিকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। মানে উনি, আমি মনে করি যে উনি এক অফবিট মানুষ। তো এইসব আছে। আমি ব্যক্তিগতভাবে বিমানদার কথা বললাম, তো বিমান চট্টোপাধ্যায়, বিমান মাঝি দুজনকে আমি অসম্ভব শ্রদ্ধা করি, এবং কল্লোলদাকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। এইসব আছে। আমাদের শিকড়কে অস্বীকার করলে আমাদের অগ্রজ। এবং দুর্গাপুরে ধরো অমিত দা, অরণ্যা সরকার, এরাও কবিতা লেখেন দীর্ঘদিন ধরে। অনেকেই দুর্গাপুরে অনেক ভালো ভালো কবিতা লেখা হয়। তো সুকান্ত কবিতা লেখে, তরুণ ছেলেমেয়েরা অনেক কবিতা লিখছে। তো এইগুলো তো চলেই আর কি। আচ্ছা, তো আমার শেষ প্রশ্ন, আমরা শেষের দিকে চলে এসেছি প্রায় কাছাকাছি। আমার শেষ প্রশ্ন, যে তুমি কি নিজেকে দুর্গাপুরের লোক না বাঁকুড়ার লোক হিসেবে? না না, আমি তো শুধু ভারতবর্ষের লোক, আমি দুর্গাপুরের লোকও নয়, বাঁকুড়ার লোক নয়। তুমি তো কি তাহলে দুর্গাপুরে থাকছো না? হ্যাঁ, দুর্গাপুরে থাকি। দুর্গাপুরে স্থায়ীভাবে থাকছো? হ্যাঁ, স্থায়ীভাবে থাকছি। এখন তো আমি দুর্গাপুরেই থাকি, এখন দুর্গাপুরের লোক। আচ্ছা, হ্যাঁ। তো আমি আবার যখন বাঁকুড়া থাকি তখন বাঁকুড়ার লোক। আমি তো ভারতবর্ষের লোক। আমি কোনো গন্ডিতে আমি বাস করি। কবি যেমন কোনো গন্ডিতে বাস করে না। আমি বাঁকুড়ার কবি, পুরুলিয়ার কবি বলে তো আমি প্রথমে আমি মানুষ হিসেবে আমি বলছি, কবি হিসেবে। দুর্গাপুরের মানুষ সবাই ভালো, দুর্গাপুরের সবাই, আমি খুব দুর্গাপুরের মানুষকে। না, আমি তোমাকে বলছি যে তুমি নিজেকে কি সেই বাঁকুড়, তুমি তো দুর্গাপুরের কথা বলো না, বাঁকুড়ার কথাই বলো। না না, আসলে আমি ওখানে জন্মেছি, ওখানের কথা, ওখানের দুর্গাপুরে আমি কদিন আছি। আমার এই ধরো প্রায় 50 বছর বয়স হলো। তো আমি দুর্গাপুরে কদিন এসেছি, কিন্তু বাঁকুড়া তো আমার আষ্টে পৃষ্ঠে, রক্তে মজ্জায়
তো বাঁকুড়ার সাথে আমার সম্পর্ক দুর্গাপুর। আমি তারপরে এই নই যে দুর্গাপুরের খাচ্ছি দাচ্ছি, দুর্গাপুরের নিন্দা করছি, তা তো নয়। দুর্গাপুর খুব সমৃদ্ধ জায়গা এবং দুর্গাপুরের সকলকে আমি ভালোবাসি। দুর্গাপুর আমাকে অন্ন বস্ত্রের বাসস্থানের জায়গা করে দিয়েছে এবং আমি খুব কৃতজ্ঞ, এবং এখন তো আমি দুর্গাপুরেই বসবাস করি। সেই অর্থে আমি এখন তাহলে আমি আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যে আমাদের শহরের যে স্বপ্ন বা আশা ভরসা এই হিসেবে তুমি কিছু বলো, এবং যেই সময় তুমি এসছিলে 90-এর দশকে মনে হয় নাকি দুর্গাপুরে, সেই সময় থেকে এখনকার কতটা পরিবর্তন নজর এসছে? দুর্গাপুরের মানে লেখালেখির জগতে না, শুধু লেখালেখি বলছি না, মানে সমস্ত কিছু যে একটা দুর্গাপুর, আমি যেটা বলছিলাম দুর্গাপুরের লেখালেখির লোকজন দুর্গাপুরের প্রথম খুব আন্তরিক মানুষ ছিলেন, এবং আমরা যাদের স্নেহ ছায়া এই দিশারিদা খুব ভালোবাসতেন, এবং কল্লোলদা, এবং দুর্গাপুরের সমস্ত অনুষ্ঠানে আমি একসময় কবিতা পড়তাম। স্নেহাশিসদার তো অবদান আছেই। আচ্ছা, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনেও তুমি ছিলে? হ্যাঁ, নিখিল ভারত, আমি এখন তো মেম্বার নিখিল ভারত, কিন্তু আমার যাওয়া হয়ে ওঠে না। আমি এবং নিখিল বঙ্গ 100 বছরের পুরনো সংস্থা, সে তো একদম মানে উল্লেখযোগ্য জায়গা, এবং আমি হয়তো অনেক সময় যেয়ে উঠে মানে অনুষ্ঠান ছিল, যেমন আমার গত এই কদিন আগে একটা অনুষ্ঠান ছিল, তখন সেদিন আমার এখন ডিউটি হয়ে যাচ্ছে, কবিতা পড়া ছিল কলকাতা। নিখিলবঙ্গের সবাইকে আমি শ্রদ্ধা করি, এবং তারা একটা ভালো সংস্থা, এবং এতদিন রবীন্দ্রনাথের অতুল প্রসাদ রবীন্দ্রনাথ এরা সেই সংগঠনের সাথে ছিলেন, এবং নিখিলবঙ্গ তো একটা অবশ্যই সারা ভারতবর্ষব্যাপী তাদের ব্যাপ্তি, এবং সেখানে তো ধরুন আমি একটা সময় নিখিলবঙ্গের পত্রিকার সম্পাদকও ছিলাম। তো নিখিলবঙ্গের প্রতি আমার শ্রদ্ধা আছে, এবং নিখিলবঙ্গের লোকজন যারা, তারা আমার সবাই আত্মার আত্মীয়, তারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আমার হয়তো যাওয়া হয় না। আচ্ছা, আর দুর্গাপুর শহরে? দুর্গাপুর শহর খুব ভালো শহর, এবং দুর্গাপুর সবুজের শহর, প্রাণের শহর। দুর্গাপুরের মানুষজন খুব ভালো, ভীষণ ভালো, এবং দুর্গাপুরের ভবিষ্যৎ তো দুর্গাপুর অবশ্যই। দুর্গাপুর একটা সময় কলকারখানার শহর ছিল, এখন তো এডুকেশন এবং স্বাস্থ্যের শহরে পরিণত হয়েছে। আগামী দিনে শিল্প সাহিত্য শহর হয়েও হবে, গানের শহর। দুর্গাপুর শিল্পের শহর, সাহিত্যের শহর। দুর্গাপুর খুব এক কথায় সমৃদ্ধ শহর, এখানে কাউকে ফেরায় না। যেমন কলকাতায় গিয়ে আমার অনেক সময় মানে অনেক জায়গায় গেলে দম বন্ধ হয়ে ওঠে, কিন্তু দুর্গাপুরে আমি খুব পরিচিতভাবে থাকি, এবং আমি দুর্গাপুরে যে জায়গায় বাড়িটা করেছি একদম সেটা হচ্ছে না পারুলিয়া থাকি, এবং গ্রিন জোন, মানে ওই জায়গাতে কখনো কলকারখানা হবে না, যেহেতু পাওয়ার প্ল্যান্টটা আছে ওখানে। আমি যাই, আমি দেখলাম আমার সারাদিনটা শহরে কাটে, আর একটু রাত্রিটা গ্রামের দিকে কাটে। আসলে গ্রাম আর শহর দুটো ফ্লেভারই আমি পাই, এই নিয়ে আমার লেখালেখি করছে, এবং খুব সীমিত বন্ধু নিয়ে আমি থাকি, নিরিবিলি জীবনযাপন করি, লেখালেখি করি, আর গ্রাসার ছাতনের জন্য একটু কাজকর্ম করি। একটা সময় রোজগারপাতি ভালো ছিল, তখন চাকরি বাকরি করতাম, এখন খুব কষ্ট করে জীবনযাপন করি আর কি, লেখালেখিটা করি নিজের মতো করে। নমস্কার সবাইকে যারা দেখছেন, সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমাদের সাথে আমাদের আজকে স্বপ্নের করিডোরের আয়োজিত সাহিত্য আড্ডায় ছিলেন বিশিষ্ট কবি শ্রদ্ধেয় নয়ন রায় মহাশয়, এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা প্রতি রবিবার, আপনারাও যদি কেউ আসতে চান আমাদের এই সাহিত্য আড্ডায়, অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। আজকে আমাদের সঙ্গে ছিলেন নয়নদার কাছ থেকে অনেক কথা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। নয়নদা কিছু বার্তা দেবে? না, সবাই সুস্থ সুন্দর থাকুন, ভালো থাকুন, এবং কবিতায় থাকুন, বেঁধে বেঁধে থাকুন, এবং আমাদের ভেদাভেদ ভুলে আমরা সবাই যেন এক হয়ে বাঁচতে পারি। এই ভালো বাংলাকে আমরা দূষিত কলুষিত যত না করি, সবাই সুস্থ সুন্দরভাবে বাঁচি। দুর্গাপুর শহর, প্রাণের শহর, সবাই সুস্থ সুন্দর থাকুন, ভালো থাকুন, এবং আমরা বেঁধে বেঁধে থাকি। জয় হোক মানুষের, জয় হোক দুর্গাপুরের, জয় হোক বাংলা, জয় হোক ভারতের। সুস্থ সুন্দর। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। বন্ধু